সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিজেদের প্রিপারেশন করছো। আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। পর্ষদের টেস্ট পেপারের সলিউশনে তোমাদের ডিমান্ড ছিল, আর সেগুলো পূরণ করতে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব পর্ষদের 306 নাম্বার পেজ। তোমরা কমেন্ট করেছিলে। আমি তোমাদের জ্যোতি স্যার, জীবন বিজ্ঞানের স্যার, আর আমি তোমাদের আজকে এই টেস্ট পেপারটা সমস্তটা সলিউশন করে বলে দেবো। প্রত্যেকটা অপশনকে খুঁটিনাটি ডিসকাস করব, কেন উত্তর হলো কেন হলো না। তো আমি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখন ঘড়িতে কটা বাজে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 12টা, 12:30 বাজে। ঠিক আছে, রাত 12:30টার সময় রেকর্ড করছি, কারণ সারাদিন অনেকটা কাজ থাকে। তো সেই কাজগুলোকে সেরে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেল। এখন আমি রেকর্ডিং করতে বসেছি, আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তোমরা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো, অথবা তোমরা আমাদের ক্যারিয়ার দিশারি একাডেমি মেন চ্যানেল থেকে দেখো, তাহলে তোমরা কি করবে, আমাদের ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ইউটিউবে যাবে, দিন লিখবে CDA 9-10, বাস এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে পরবর্তী আমাদের ভিডিওগুলো সব আসবে। এবং এখানে তোমাদের সাজেশন দেওয়া হবে। অলরেডি তোমাদের ভূগোল সাজেশন, ম্যাথ সাজেশন দেওয়া হচ্ছে। আমি জীবন বিজ্ঞানেরও সাজেশন নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। জাস্ট একটু আমাকে রিসার্চ করতে দাও, তোমাদের 100% কমন যোগ্য আমি সাজেশন দিয়ে ছাড়বো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন বলেছে, দেখো আজকে আমরা কত নম্বর পেজ করবো বললাম, আজকে আমরা করবো 306 নম্বর পেজ। শুরু হয়ে যাও, 306 নম্বর পেজ শুরু হচ্ছে। প্রত্যেকটা অপশনকে ডিসকাস করে দেবো, এন্ড তোমাদের আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। চলো, আহ তোমাদের বলেছে তুমি একটি উদ্ভিদের পত্র স্পর্শ করার সাথে সাথে দেখলে যে পত্রগুলি বন্ধ হয়ে গেল। দেখো, এই যে স্পর্শ করেছো, তাই না, কি লেখা রয়েছে, স্পর্শ। তাহলে এই স্পর্শজনিত চলনকে কি বলা হয় বলো তো? সিসমোনাস্টিক চলন, তাই না? কি বলা হয়? সিসমোনাস্টিক চলন। বেশ, এবার এই স্পর্শজনিত চলনকে সিসমোনাস্টিক চলন বলা হয়। তাহলে এটা কোথায় দেখা যায়? লজ্জাবতী পাতাতে দেখা যায়। তুমি যদি লজ্জাবতী পাতা দিয়ে স্পর্শ করো, তুমি দেখবে যে লজ্জাবতী পাতাগুলো কিন্তু নুয়ে পড়েছে, তাই না? লজ্জাবতী পাতাগুলো দেখবে তোমরা যে নুয়ে পড়েছে। তাহলে এটা সিসমোনাস্টিক চলন। তাহলে এখানে কোন অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের, এখানে সিসমোনাস্টিক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার বলি ফটোনাস্টিক। ফটোনাস্টিক কি না, আলোর প্রভাবে ঘটে। কি না, আলোর প্রভাবে ঘটে। ঠিক আছে, এক্সাম্পল যদি বলে তাহলে তোমরা লিখবে পদ্ম, বা সব থেকে মেন এক্সাম্পল যেটা বলে তোমাদের হাসনু হানা। ঠিক আছে, ঠিক আছে, একটা গান আছে দেখবে জুবিন গর্গে, হাসনুহানা ফুলের সুবাসে বা হাসনুহানা ফুলের গন্ধে। ঠিক আছে, মায়াবিনী যে গানটা। ঠিক আছে, তো এখানে হাসনুহানা, তো হাসনুহানা ফুলটা দেখতে খুব সুন্দর। তো এই হাসনুহানা নিয়ে অনেকটা কোয়েশ্চেন তোমাদের আসে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে। আর ফটোট্রপিজমটা একটু আলাদা ব্যাপার, তোমাদের এখানে সিলেবাসে নেই এটা। কেমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক মানে আমাদের কেমিক্যালের প্রভাবে ঘটে। ঠিক আছে, এবার কেমিক্যাল প্রভাবে ঘটে তোমাদের যদি এক্সাম্পল দিতে বলে, তাহলে তোমরা কি লিখবে, যে ডায়োনিয়া, ডায়োনিয়া লিখতে পারো। তার সাথে সূর্য শিশির লিখতে পারো। আর কি সূর্য শিশির লিখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে আরেকটা আছে, আমি একটা বলে দিচ্ছি তোমাদের, আছে থার্মোনাস্টিক। ঠিক আছে, তোমাদের আছে থার্মোনাস্টিক। তো থার্মোনাস্টিকটা কি হবে, তোমাদের টিউলিপ ফুলে দেখা যায়। ঠিক আছে, ন্যাস্টিক চলন হচ্ছে যে উদ্দীপকের যে তীব্রতা অনুসরণ করে চলে, তাকে বলা হয় ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলনটা হচ্ছে এক ধরনের কি, রসস্ফীতি জনিত চলন। ট্রপিক চলন যেমন বৃদ্ধি জনিত চলন, যেমন ন্যাস্টিক চলন হচ্ছে রসস্ফীতি জনিত চলন। 4 ধরনের আছে, ফোটোন্যাস্টিক, তোমাদের থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, আরেকটা আছে নিকটিন্যাস্টিক, যেটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, ফোটোন্যাস্টিক হচ্ছে পদ্ম, হাসনুহানা। থার্মোন্যাস্টিক হচ্ছে টিউলিপ। তারপরে কেমোন্যাস্টিক হচ্ছে তোমাদের পতঙ্গভুক যে উদ্ভিদগুলো রয়েছে, যেটা হচ্ছে তোমাদের সূর্য শিশির, ডায়োনিয়া এরা। আর তোমাদের সিসমোন্যাস্টিক হচ্ছে লজ্জাবতী পাতা। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, ন্যাস্টিক চলন নিয়ে তোমরা একটা না একটা কোয়েশ্চেন পাবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নে কোন হরমোন সংশ্লেষে আয়োডিনের প্রয়োজন? দেখো, আয়োডিন যেটা নিয়ে তোমাদের আরেকটা কোয়েশ্চেন হয়ে থাকে, যে পাহাড়ি অঞ্চলের কোন রোগটা বেশি দেখা যায়? কোন রোগ দেখা যায় বলো তো? যে গলগণ্ড রোগটা বেশি দেখা যায়। কারণ পাহাড়ি অঞ্চলে যেসব খাবারগুলো ওরা খায়, সেই খাবারের মধ্যে আয়োডিনের পরিমাণটা অনেক কম থাকে। এবার যেহেতু আয়োডিনের পরিমাণ কম থাকে, ওই জন্য আমাদের শরীরে আমাদের থাইরক্সিন হরমোনটা একটু কম ক্ষরণ হয়। কারণ থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য আমাদের শরীরে আয়োডিনের দরকার হয়। এবার আয়োডিন যদি আমাদের খাবারের মধ্য দিয়ে আমাদের শরীরে না যাচ্ছে, তাহলে থাইরক্সিনটা কম ক্ষরণ হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো তখন তাদের গলগণ্ড রোগ হয়ে যাবে। ঠিক, তাহলে এখানে আয়োডিনের প্রভাবে কোনটা আমাদের ক্ষরণ হয়, সেটা হচ্ছে থাইরক্সিন। ঠিক আছে, বোঝাতে পারলাম, থাইরক্সিন। আচ্ছা, ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? যে বিটা কোষ থেকে। কোথা কোষ থেকে? বিটা কোষ থেকে। কার? অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়। একে আর কি বলে? অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। আচ্ছা, কেন বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন? কারণ এই ইনসুলিন কি করে, তোমাদের যে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে। ঠিক আছে, গ্লুকোজ
টু গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এই ইনসুলিন হরমোনটা কম ক্ষরণ হলে কি রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস হয়। কি রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, ঠিক আছে। ডায়াবেটিস মেলিটাস বা এটাকেই মধুমেহ বলা হয়, ঠিক আছে। দেখো এতগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, এই ইনসুলিনের একদম অজাত শত্রু বা জাত শত্রু রূপে কে কাজ করে বলো তো? গ্লুকাগন, ঠিক আছে। গ্লুকাগন, এই গ্লুকাগন কোথা থেকে নির্গত হয়? এই গ্লুকাগন নির্গত হয় তোমাদের আলফা কোষ থেকে, অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে নির্গত হয়, ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, অ্যাড্রিনালিন কোথা থেকে নির্গত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। কোথা থেকে? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। একে কি বলা হয়? একে বলা হয় আপৎকালীন আপৎকালীন হরমোন। একে কি বলা হয়? আপৎকালীন হরমোন, ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো, একে আরেকটা কি নামে ডাকা হয়? 3F হরমোন, ফাইট, ফ্লাইট অ্যান্ড ফিয়ার, ঠিক আছে। চলো, রাতের বেলাতে তুমি যদি ভূত দেখে নাও তাহলে তোমার ত্বকের লোমগুলো একটু খাড়া হয়ে যায়, ঠিক আছে। কোন হরমোনের প্রভাবে হয়? এইটা তোমাদের হয় অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে। চলো, এসটিএইচ যে নেক্সট অপশন, তাহলে এসটিএইচ কি আছে? এটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। কি বললাম? সোমাটোট্রপিক হরমোন। আচ্ছা, এবার এই সোমাটোট্রপিক হরমোন মানেই হচ্ছে যে তোমাদের গ্রোথ হরমোন। এটাকে আরেকটা নাম বলা হয় গ্রোথ হরমোন, যে কিনা আমাদের অস্থি ও আমাদের পেশি অস্থি পেশি দৈর্ঘ্য বৃদ্ধি করে, ঠিক আছে। যেহেতু এটা একটা ট্রপিক হরমোন, ওই জন্য এই কোথা থেকে নির্গত হয়েছে? অগ্র পিটুইটারি থেকে নির্গত হয়েছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। যেখানে ট্রপিক হরমোন পাবে বা স্টিমুলেটিং হরমোন পাবে, তোমরা বুঝতে পারবে যে এইটা কোথা থেকে নির্গত হয়েছে। এটা নির্গত হয়েছে তোমাদের অগ্র পিটুইটারি থেকে। এই ক্যাপসুলটা কিন্তু আমি তোমাদেরকে অনেক আগের ভিডিওতেই দিয়েছি, ঠিক আছে, বোঝা গেল। দেখো, প্রত্যেকটা অপশনকে ডিটেলস ডিসকাস করে দিলাম। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কমেন্টে হ্যাশট্যাগ JMC লিখে দেবে। তোমরা যারা আগে আমার ক্লাস করেছো তোমরা জানো জেএমসি মানে হচ্ছে জলের মতন ক্লিয়ার, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। এবার দেখো, এই কোয়েশ্চেন গুলো করার জন্য একটা ট্রিক আছে। এবার এই ট্রিক গুলো তোমরা আমার ক্লাস করলে তবেই জানতে পারবে। দেখো, মাধ্যমিকে জাস্ট 90 নম্বরের কোয়েশ্চেনে তোমাকে একটু না একটু ট্রিক তো অ্যাপ্লাই করতে হবে, যাতে তোমাদের সময়টা বড় কোয়েশ্চেনে একটু বেশি দিতে পারো। তো তুমি সেই সময়টা বড় কোয়েশ্চেনে কিভাবে বেশি দেবে? দেখো, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো দেখো, এখানে তিনটে অপশন পাচ্ছ: কর্নিয়া, রেটিনা, সিলিয়ারি পেশি। তুমি জানো রেটিনাটা, তুমি ভালো করে জানো যে রেটিনাতে প্রতিবিম্ব গঠন হয়। তাহলে তুমি রেটিনার সাথে মেলাও তো দেখি। এই রেটিনাটা কার সাথে মিলছে এখানে? দেখো, রেটিনায় দেখো দুই, বি এর সাথে 3, দেখো বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, তাই না? বি এর সাথে 3 মিলছে। এবার দেখো, বি এর সাথে 3 কোন অপশনে আছে? দেখো, এখানে বি এর সাথে 2 আছে, তার মানে এই অপশনটা হলো না। এখানে বি এর সাথে 2 আছে, তার মানে এখানে অপশনটা হলো না। দেখো, এখানে বি এর সাথে 3 আছে, এইখানে বি এর সাথে 3 আছে, তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা অপশন হবে। এবার দেখো, আরেকটা জিনিস মেলাও, এই কর্নিয়া। কর্নিয়া হচ্ছে আমাদের প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, মানে এর সাথে 2, এর সাথে 2, তাহলে এর সাথে 2 কোথায় রয়েছে? তাহলে এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে অপশনটাকে এলিমিনেট করে দিতে হবে। এমন নয় যে তোমাদের যে তিনটেই অপশনটাকে আগে মেলাবো তারপর দেখবো, একটা অপশন থেকেও বেরিয়ে যেতে পারে, অথবা তোমাদের দুটো অপশনও করে নিতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সটটা মিলিনি। সিলিয়ারি পেশি আমাদের চোখের উপযোজনে সাহায্য করে, ঠিক আছে। লেন্সও আমাদের চোখের উপযোজনে সাহায্য করে, আর এই লেন্সকে উপযোজন করতে সাহায্যটা কে করে? সিলিয়ারি পেশি করে, ঠিক আছে। আর আমাদের এই যে কর্নিয়া হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম, এই কর্নিয়ার সাথে সাথে আরো 3টে প্রতিসারক মাধ্যম আছে, সেটা হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোষচক্রের দশার পর্যায়গুলি হলো, দেখো কোষচক্র যদি আমি এখানে আঁকি, তাহলে এই যে কোষচক্রটা আমি এখানে আঁকবো, দেখো এই যে টাইপের একটা কোষচক্র আমি আঁকলাম। তাহলে ঠিক এই জায়গাতে আমাদের কি হয় বলতো? এই জায়গাতে আমাদের এম ফেজটা হয়, না মাইটোটিক ফেজ, বিভাজন দশাটা হয়। এখানে তোমাদের প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে, তার সাথে সাথে সাইটোকাইনেসিসটাও আছে, ঠিক আছে। এরপরে যে স্টেজটা দেখা যায়, এরপরে এই একটা বড় স্টেজ পাওয়া যায় যার নাম হচ্ছে G1। তারপরে একটা স্টেজ পাওয়া যায় যার নাম হচ্ছে এস ফেজ। তারপরে তোমাদের G2 পাওয়া যায়। ঠিক এইখান থেকে শুরু হয়ে এরকম ভাবে সার্কেলে এরকম ভাবে ঘোরে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার তাহলে শুরু কোথা থেকে হচ্ছে? ঠিক এখান থেকে। তাহলে G1, তারপরে কে আসছে? এস আসছে, তারপরে কে আসছে? G2 আসছে, তারপরে তোমাদের এম ফেজ আসছে, ঠিক আছে। এই G1 মানে হচ্ছে গ্যাপ ওয়ান, G1 মানে হচ্ছে গ্যাপ ওয়ান। এস মানে হচ্ছে সংশ্লেষ দশা, এস মানে হচ্ছে সংশ্লেষ দশা, এস মানে হচ্ছে সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা, ঠিক আছে। বাংলা বানান যদি একটু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তার কারণ হচ্ছে বাংলা বানান আমি অত ভালো করে জানি না, আমি তোমাকে প্রথম থেকে বলে আসছি, ঠিক আছে। একটু কষ্ট করে বুঝে নিও। বাট জিনিসটা যেটা বোঝাচ্ছি সেটা কনসেপচুয়াল বোঝাচ্ছি, এইটা দিকে তোমরা একদম অমনোযোগী হবে না, ঠিক আছে। দেখো, G1 S, G2 M। এবার এইখানে আর একটা স্টেজ হয়, যে স্টেজটা তোমাদেরকে বলা হয় G0 স্টেজ।
দেখবে অনেক সময় তোমরা কোয়েশ্চেন পেয়েছো যে এমন একটা কোষের নাম লেখো যে কিনা কোশ্চেন স্টেজে বা G0 স্টেজে অ্যারেস্ট হয়ে আছে, যেমন হচ্ছে আমাদের আরবিসি, লিভার সেল। এরা মাইটোটিক ফেজের পরেই কিন্তু কোথায় চলে যায়, G0 ফেজে চলে যায়। এই G0 ফেজে চলে যাওয়া মানে হচ্ছে যে এখান থেকে আর সে ডিভাইড করতে পারবে না, সে ওই জায়গাতে অ্যারেস্ট হয়ে যায়। ঠিক আছে, যেমন তুমি তার মায়াতে অ্যারেস্ট হয়ে গেছো, তুমি সেখান থেকে বেরোতে পারছো না, ঠিক তেমনই এখানেও সেই একই ব্যাপারটা হয় যে G0 স্টেজে যদি কোনো কোষ যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে কি হয়, সে ওখান থেকে আর বিভাজন দশাতে আসে না। যদি দরকার হয়, যেমন লিভার কোষ, তুমি যদি তোমার লিভারটাকে অর্ধেক কেটে ফেলে দাও, আরো অর্ধেকটা আবার অটোমেটিক হয়ে যাবে। ভুল করেও ফেলো না লিভার কেটে, বাট হয়ে যাবে। তো কেন হয়ে যাবে, তার কারণ হচ্ছে লিভার কোষগুলো G0 স্টেজে থাকে, যদি দরকার পড়ে সে আবার মাইটোসিসের মাধ্যমে বিভাজন করে আবার নতুন ভাবে গ্রো করে নিতে পারবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে তোমাদের সাইকেলটা কি হচ্ছে, G1 থেকে শুরু হচ্ছে, দেখো G1, G2, G1S, তাহলে G1S, G2M, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট অপশন, G1S, G2M। এই G1 এ কি হয় বলতো, এই G1 এ তোমাদের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, সেই কোষীয় অঙ্গাণুগুলো দ্বিতীকরণ ঘটে বা কোষীয় অঙ্গাণুগুলো নতুন ভাবে তৈরি হয়। এস ফেজে ডিএনএ দ্বিতীকরণ ঘটে। এই এস ফেজে কি হয়, এস ফেজে 2C থেকে 4C হয়, মানে ডিএনএটা ডাবল হয়ে যায়। আর G2 তে প্রোটিন সংশ্লেষ হয়, যেগুলো আমাদের বিভাজন দশাতে দরকার হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাই এইটা হচ্ছে তোমাদের মেন জায়গা। দেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। ক্রোমোজোমে VLIJ প্রভৃতি আকৃতি লক্ষ্য করা যায় ক্যারিওকাইনেসিসের যে দশায়। দেখো ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এবার যদি আমি এখানে একটা ছবি আঁকি, দেখো ভালো করে বোঝো। ঠিক এখানে আরেকটা ছবি আঁকছি আমি, এই যে বিভাজন দশার একটা ছবি আঁকছি। এখানে আমি একটা অন্য রং নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইখানে দেখো আমি ক্রোমোজোম গুলো আঁকছি, ঠিক এই পাশে ঠিক এরকম টাইপের একটা ভি আকৃতি ক্রোমোজোম দেখতে পাবে, এরকম করে এল আকৃতি ক্রোমোজোম দেখতে পাবে, আই আকৃতি ক্রোমোজোম দেখতে পাবে। ঠিক আছে, অনেক সময় তোমরা যে আকৃতিরও ক্রোমোজোম দেখতে পাবে। তবে VLJR এই টাইপের ক্রোমোজোম গুলো তোমাদের কোন দশাতে দেখতে পাওয়া যায় বলতো? এই যে এই পাশেও তোমরা দেখতে পাবে, ঠিক আছে, এই পাশেও ঠিক এরকম ভাবে দেখতে পাবে। আমি পুরোটা আঁকলাম না, ঠিক এই পাশেও তোমরা কিন্তু এরকম ভাবে দেখতে পাবে। ঠিক এরকম ভাবে এরা এরকম ভাবে কি আছে, বেমতন্তু দিয়ে ঘিরে আছে। ঠিক আছে, বেমতন্তু দিয়ে ঘিরে আছে। ঠিক আছে, এবার এই দশাটা হচ্ছে তোমাদের অ্যানাফেজ দশা। কি দশা, অ্যানাফেজ দশা। এবার এই দশাটাকে, এই যে মেরুবর্তী যে গমন, এটাকে কি বলা হয় বলতো? অ্যানাফেজিও, কি বানান হবে, অ্যানাফেজিও গমন। ঠিক আছে, বোঝাতে পারলাম? বা চলনা বলে অনেক সময়। আচ্ছা, এইখানে যে মিডিলে যে বেম তন্তুগুলো রয়েছে, এই বেম তন্তুগুলোকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তু, ঠিক আছে, ইন্টারজোনাল বেম তন্তু, স্পিন্ডেল ফাইবার বলা হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে মেরুবর্তী গমন কোথায় ঘটে, অ্যানাফেজ দশা। তাহলে এখানে মিলিয়ে দাও, অ্যানাফেজ দশা। দেখো প্রোফেজ দশাতে হয় না, প্রোফেজ দশাতে কি হয় যে জল বিয়োজন ঘটে, আর নিউক্লিয়র যে পর্দাটা আছে সেই পর্দাটা আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকে। আর কি, যে ইন্টারফেজ দশাতে, ইন্টারফেজ মানে হচ্ছে যে G1, G2 আর এস, এইটা হচ্ছে ইন্টারফেজ দশা। আর মেটাফেজে কি হয়, মেটাফেজে ঠিক এরকম টাইপের হয়, এই ক্রোমোজোম গুলো একটা লাইন বরাবর থাকে, এই ক্রোমোজোম গুলো একটা লাইন বরাবর থাকে, এটাকে মেটাফেজ প্লেট বলা হয়। এটাকে মেটাফেজ প্লেট বলা হয়। ঠিক আছে, ঠিক বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। তোমাদের বলেছে যে অণুবিস্তরণের সঠিক ক্রমটি উল্লেখ করো। আচ্ছা, অণুবিস্তরণ মানে হচ্ছে এখানে মাইক্রো প্রপাগেশন, মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, আচ্ছা, অণুবিস্তরণের সঠিক ক্রম, দেখো এইখানেও একটা ট্রিক আছে। মাইক্রো প্রপাগেশনের নতুন উদ্ভিদ যদি আমি তৈরি করি, তাহলে উদ্ভিদ লাস্ট অবধি কি হবে, যে একটা উদ্ভিদ তৈরি হবে। তাহলে এখানে অপশনগুলোকে ভালো করে দেখো তো। দেখো এখানে এমব্রয়েড আছে, তাহলে লাস্টে উদ্ভিদ তৈরি হয়নি। এখানেও এমব্রয়েড আছে, মানে এখানেও লাস্টে উদ্ভিদ তৈরি হয়নি। তাহলে এইখানে প্লান্টলেট মানে একটা উদ্ভিদ, এখানেও একটা প্লান্টলেট মানে এখানে উদ্ভিদ, মানে বাকি দুটো অপশন আমি অন্য অপশনগুলো দেখার আগে আমি বাকি দুটো অপশনকে কাট করে দিলাম, সময় বেঁচে গেল। এবার দুটো অপশনের মধ্যে তোমাকে লড়াই করতে হবে। এইবার তুমি যদি মাইক্রো প্রপাগেশন করো, এই মাইক্রো প্রপাগেশনটা কিসের মাধ্যমে ঘটে বলতো? টিস্যু কালচারের মাধ্যমে, তাই না? মানে কলাকর্ষণ, কলাকর্ষণ পদ্ধতিতে ঘটে। এবার যদি কলাকর্ষণ পদ্ধতিতে ঘটে, তার মানে প্রথমে তোমাকে একটা টিস্যুকে নিতে হবে, মানে একটা উদ্ভিদকে তোমাকে আগে থেকে বেছে নিতে হবে, যার অনুকরণে তুমি আরো অনেকগুলো উদ্ভিদ তৈরি করবে। তাহলে সেই উদ্ভিদটার একটা টিস্যুকে নিতে হবে, সেইটাকে তোমাকে আগে নির্বাচন করতে হবে। সেটাকে আমরা কি বলি, এক্সপ্ল্যান্ট বলি। সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলি। ধরো একটা আম গাছকে তুমি দেখেছো, সেই আম গাছটা অনেক মিষ্টি, অনেক প্রচুর ফসল ধরে, তুমি স্কুল থেকে প্রত্যেকদিন আসার পথে তুমি ডেলি আম পাড়ো নিয়ে বাড়ি নিয়ে যাও। তাহলে সেই আম গাছের যদি আমি আরো অনেক কপি বানাতে চাই, একদম যে কোনো ঋতুতে, যে কোনো
বছরে যে কোনো মাসে, তাহলে তুমি অনুবিস্তরণ তোমাকে করতে হবে, মানে মাইক্রো প্রোপাগেশন করতে হবে। এবার তার জন্য সেই আম গাছের একটা টিস্যু বা কোষকে তোমার দরকার। তাহলে সেই আম গাছটি হয়ে যাচ্ছে তোমার এক্সপ্ল্যান্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এইখানে এক্সপ্ল্যান্ট দিয়ে শুরু আর এখানে প্লান্টলেট দিয়ে শেষ। আর বাদ বাকি এখানে ক্যালাস, এমব্রয়েড এগুলো হচ্ছে মধ্যবর্তী যে পর্যায়গুলো, প্রসেসের মধ্যবর্তী পর্যায়গুলো। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকরায়নের F2 যৌনতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? দেখো, এই অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে, আমি এই পাশে, এই যে এই পাশে ক্রসটাকে করছি, ঠিক এই পাশে দেখো, এই ক্যাপিটাল আর মানে হচ্ছে লাল ফুল, আর এখানে স্মল আর মানে হচ্ছে তোমাদের সাদা ফুল। ঠিক আছে, কি ফুল নিয়েছো তুমি? গোলাপ নাই, যেটা তুমি তাকে দিয়েছিলে সেই গোলাপ নয়। এখানে কি নিয়েছো তুমি? এখানে নিয়েছো তুমি, দেখো, জবা ফুলেও হয়, স্ন্যাপড্রাগন ফুলেও হয়। ঠিক আছে, বেশ। এইবার এইখান থেকে একটা গ্যামিট বেরোবে ক্যাপিটাল আর, এখান থেকে আরেকটা গ্যামিট বেরোবে স্মল আর। এবার এরা এখানে মিলবে, এখানে ক্যাপিটাল আর আর স্মল আর তৈরি হবে। এইটা মেন্ডেলের সূত্র অনুযায়ী প্রকট বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটাল আর, মানে লাল হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে নীল আর লাল বা সাদা কিছুই হবে না, এইখানে হয়ে যাবে গোলাপি। এখানে হয়ে যাবে গোলাপি। ঠিক আছে, আজকে লাল আর সাদা মিশে কি করে দেবে? গোলাপি করে দেবে। ঠিক আছে, তাহলে এইখানে না প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, দুজনের মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এই জন্য একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এই জন্য একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই অসম্পূর্ণ প্রকটতাতে তুমি যদি আরো একটু বেশি ক্রসটা করো এখানে, তাহলে তুমি কি পাবে বলো তো? এখানে ক্যাপিটাল আর স্মল আর নিলে, এখানেও ক্যাপিটাল আর স্মল আর নিলে, দেখো এখানে ক্যাপিটাল আর পাবে, এখানে ক্যাপিটাল আর স্মল আর পাবে, এখানে ক্যাপিটাল আর স্মল আর পাবে, এখানে স্মল আর পাবে। তাহলে এইটা লাল, এইটা গোলাপি, এইটা গোলাপি আর এইটা সাদা। তাহলে একটা লাল পেয়েছো, আহ একটা লাল পেয়েছো, তার সাথে দুটো গোলাপি, আর একটা তুমি কি পেয়েছো? সাদা পেয়েছো, মানে 1:2:1 পেয়েছো। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, 1:2:1। মানে এর জিনোটিপিক রেশিও 1:2:1 আর এর ফিনোটিপিক রেশিও 1:2:1। ঠিক আছে, আশা করছি সংক্ষেপের মধ্যে খুবই ভালো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝে থাকো তাহলে আমি তো একটাই ডিমান্ড করি, যে #JMC লিখে দেবে। আর কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের মিস না হয়। ঠিক আছে, তোমরা যত কমেন্ট করবে তত আমার এনার্জিটা আরো একটু বেশি বাড়বে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনতে উৎপন্ন বিবিআরআর, অনেকগুলো বিবিআর দিয়েছে। ঠিক আছে, জিনোটাইপ 4টির সংখ্যার অনুপাত কি? দেখো, এইটা মারাত্মক একটা ট্রিক। এই ট্রিকটাকে তুমি ভালো করে মনে করো, এমন ট্রিক দিয়ে দেবো যে ট্রিকটা তুমি পরীক্ষা হলে জাস্ট মাইক্রো সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। কি ট্রিক? দেখো, এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি দিয়েছে? ক্যাপিটাল আর। এবার এই জিনিসটা দেখো, বিশাল বড় একটা ছক ছিল এরকম। এত ছক কি সবার মনে থাকে? তুমি কি পরীক্ষা হলে মুখস্থ করে নিয়ে যাবে? এইখানে যে প্রথম ছকটা ছিল, প্রথম ছকের যে প্রথমটাই দেখো, এইটা সবার মনে আছে, এটা সবাই মনে আছে, তাই না? এটা সবাই মনে আছে কি? ক্যাপিটাল আর। আর কি? একদম লাস্টে আরেকটা ছিল, একদম লাস্টে আরেকটা ছিল, যে স্মল বি, এই দুটো তো সবার মনে আছে, তাই না? তাহলে এইটা দেখো, এই ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে, আর এইখানেও স্মল বি স্মল আর আছে। তার মানে এইটাও একটাই উৎপন্ন হয়েছিল, এইটাও একটাই উৎপন্ন হয়েছিল। তাহলে কোয়েশ্চেনে দেখো কোথাও এক আছে কিনা, তাই না? দেখো, মানে এই যে এইটা তো একটাই উৎপন্ন হয়েছিল, কোয়েশ্চেনটা তো ওটাই বলেছে যে অনুপাতটা জিজ্ঞেস করেছে, এর কতগুলো উৎপন্ন হয়েছিল। তাই এটা তো একটাই উৎপন্ন হয়েছিল, মানে শুরু কোন, অ্যান্সারটা শুরু কোথা থেকে হবে? এক দিয়ে হবে। দেখো, এইটাও এখানে সামনে 2 আছে, মানে এটা অপশন হবে না। এটা 2 আছে, মানে অপশনটা হবে না। এখানে 4 আছে, এটা আরো হবে না। তাহলে এক তো একটা ক নাম্বার অপশন দিয়েই শুরু। তাহলে এইটাই তোমাদের হয়ে যাবে অ্যান্সার। বোঝাতে পারলাম একদম ট্রিকটা? ঠিক দেখো, এইখানে এই উদ্ভিদটা একটাই, আমাদের গোটা ওই শ্রেণীটার মধ্যে একটাই উৎপন্ন হয়েছিল। তার মানে 1 নাম্বার অপশনটা তো শুধুমাত্র একটা অপশনেই রয়েছে, তাহলে সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। বাকিগুলো দেখা তোমার দরকারও নেই, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। হিমোফিলিক পিতা স্বাভাবিক মাতা স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো। দেখো, হিমোফিলিক পিতা মানে কি? যে ক্যাপিটাল এক্স, এইচ আর ওয়াই। স্বাভাবিক মাতা মানে হচ্ছে যে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল এইচ, মানে এক্স এর মাথা ক্যাপিটাল এইচ আর আরেকটা এক্স এর মাথা ক্যাপিটাল এইচ। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই দুটোর মধ্যে তুমি যদি ক্রস করো, তাহলে দেখো এরকম আসবে, যে এক্স এইচ, এক্স স্মল এইচ। আচ্ছা, এর সাথে যদি এর করো তাহলে কি হবে? যে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। এই ওয়াইটার সাথে করে নাও একবার, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, আর এটাও ঠিক ওটাই বেরোবে, যে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে এইখানে দেখো একটা বাহক হয়েছে, এও বাহক, এও স্বাভাবিক, তাই না? তাহলে এই যে স্বাভাবিক পুত্র সন্তান কটা জন্ম নিচ্ছে? দেখো, এখানে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, আর একটা পুত্র সন্তান সন্তান জন্ম নিয়েছে, দুটোই স্বাভাবিক। তাহলে 100% পুত্রই স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন।
রাসায়নিক বিবর্তনবাদ বা জীবনের উৎপত্তি জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা হলেন? আচ্ছা, দেখো রাসায়নিক বিবর্তনবাদ বা জীবনের উৎপত্তি জৈব রাসায়নিক, তাহলে এই জৈব মানে কি? জৈব মানে কি দেখো, অ্যাকচুয়ালি অর্গানিক যে ব্যাপারটা, তাহলে এই জৈব রাসায়নিক এটা কে আমাদের অ্যাকচুয়ালি তত্ত্বের প্রবক্তা কে ছিল, মানে এগুলো বলেছিল কে? তোমরা বারবার এই কোয়াসার ভেট, হট ডাইলুট সুপ, হেনা তেনা, এগুলা কারা বলেছিল বলতো? এই যে ওপারিন আর হ্যালডেন বলেছিল। কারা বলেছিল? ওপারিন আর হ্যালডেন বলেছিল কেমোজেনি যে তত্ত্বটা ছিল। তাহলে বাস এটা চোখ বুঝে মানে চোখ বুঝে উত্তর করে দিয়ে চলে আসবে, এখানে মিলার আর উড়ে করবে না তোমরা, ঠিক আছে? এরা পরীক্ষা করে সেটাকে প্রমাণ করেছিল। প্রবক্তা ছিল আমাদের ওপারিন আর হ্যালডেন, ঠিক আছে? চলো, আচ্ছা, এই ওয়াটসন ক্রিক কি করেছিল? ওয়াটসন ক্রিক এটা তোমরা আমাকে কোয়েশ্চেনে মানে হোমওয়ার্কে বলবে যে ওয়াটসন ক্রিক কে করেছিল। যে বলতে পারবে তার কমেন্টটাকে আমি পিন করব। যে অ্যান্সার বলতে পারবে তার কমেন্টটাকে আমি পিন করে দেবো, ঠিক আছে? চলো, ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছিলেন? দেখো, প্রকৃতির খেলা, প্রকৃতির খেলা মানে হচ্ছে যে যাকে প্রকৃতি নির্বাচন করছে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি একটা সাদা মানে একটা লাল গুবরে পোকার দল আছে আর একটা কালো গুবরে পোকার দল আছে, ঠিক আছে? যে গোবর পোকাগুলো হয়। এইবার তুমি যদি সেখানে একটা লাল গুবরে পোকাকে গিয়ে একটা কালোদের দলে ফেলে দাও, সেই লালটা সেখানে সার্ভাইভ করতে পারবে না, তার কারণ কালোদের মাঝে লালটা সার্ভাইভ করতে পারবে না, লড়াই হয়ে যাবে। তাহলে এইবার যদি একটা কালোকেও লালদের মধ্যে ছেড়ে দাও, তাহলেও কিন্তু সে, বা লালটাকে কালোর মধ্যে দিয়ে দাও, সেখানেও কিন্তু সে সার্ভাইভ করতে পারবে না। তার মানে এটাই বোঝাতে চাইছে যে প্রকৃতি তাদেরকে সিলেক্ট করছে, প্রকৃতি তাদেরকে সিলেক্ট করে নিচ্ছে যে কে বাঁচবে কে মারা যাবে। তো এটাকে প্রকৃতি খেলা কে বলেছিল? আমাদের ডারউইন বলেছিল। তার প্রাকৃতিক নির্বাচনবাদ এইটাকেই হচ্ছে মেন অ্যান্সার। চলো, রুই মাছের যে অঙ্গ রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় সেটি হলো, দেখো বারবার অপশন আমি বুঝিয়েছি যে যদি রুই মাছের পটকাটা যদি আমি এরকম ভাবে একটা খামের মতো আঁকি, কারণ আমি ছবি আঁকতে পারি না, পটকা আমি আঁকতে পারবো না, তাই দুটো খামের মতো তোমাদের দেখাচ্ছি। তাহলে এই যে এইটা হয়ে যাচ্ছে তোমাদের রেড গ্রন্থি, RED গ্রন্থি, ঠিক আছে? আর এইটা হয়ে যাচ্ছে তোমাদের রেটিয়া মিরাবিলিয়া। কি নাম সব, তাই না? রেটিয়া মিরাবিলিয়া। এইবার এই যে রেড গ্রন্থি, এ অক্সিজেন গ্যাস, কি গ্যাস? অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং এটাকে শুষে কে নেয় বলতো? রেটিয়া মিরাবিলিয়া শুষে নেয়। রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করছে, রেটিয়া মিরাবিলিয়া শুষে নিচ্ছে। তাহলে কোথায় থাকছে বলতো? এটা পটকাতে থাকছে। এটা কোথায় থাকছে? পটকাতে থাকছে, ফুলকাতে থাকে না। মায়োটম পেশি, এই ভি আকৃতির পেশিগুলো হয় যা মাছের সাঁতার কাটতে সাহায্য করে। আর পাখনা, কটা পাখনা আছে মাছেদের? কটা আছে? 7খানা পাখনা আছে, ঠিক আছে? 7টা। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, নাইট্রিফিকেশনের শনাক্তকরণের বৈশিষ্ট্য হলো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কোথায় হয়? দেখো, নাইট্রিফিকেশনটা খুব ভালো করে বোঝো এখানে, যে অ্যামোনিয়া থাকে, এই অ্যামোনিয়া থেকে কি হয়? নাইট্রাইট হয়। তারপরে কি হয় বলতো? নাইট্রেট হয়। ঠিক আছে? এবার অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট হয়। দেখো কোথায় অপশন পাচ্ছ? দেখো, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট, তারপরে পরে নাইট্রেট হয়। ঠিক আছে, বুঝতে পারলে? অনেক সময় তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেয় যে নাইট্রিফিকেশনের ধাপগুলি কি কি, ঠিক আছে? কোন কোন ব্যাকটেরিয়া গুলো করে, তাহলে কে কে করে? যদি বলে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি, তাহলে বলবে তোমরা নাইট্রোসোমানাস আর নাইট্রোব্যাক্টার, ঠিক আছে? নাইট্রোসোমানাস, নাইট্রোব্যাক্টার। এইখানে এইখানে এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইট্রোসোমানাস, ঠিক আছে? এটার নাম হচ্ছে নাইট্রোব্যাক্টার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয়, দেখো ক্যাডমিয়াম দূষণের ফলে কি হয় তোমাদের? ইটাই হয়। কি হয়? ইটাই হয়। আচ্ছা, মিনামাটা কার জন্য হয়? পারদ। ডিসলেক্সিয়া কার জন্য হয়? সীসা। ব্ল্যাক ফুট ডিজিজ কার জন্য হয়? আর্সেনিক। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো সমস্তগুলো বলে দিলাম। পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি জঙ্গলে বা অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু হয় সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। বাকি ক্রায় সংরক্ষণ হচ্ছে একটা এক্স সিতু সংরক্ষণ, তাহলে এটা আনসার হবে না। পিবিআর মানে হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, এটা আরো হবে না। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে একটা ইন সিতু সংরক্ষণ, ঠিক আছে? আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। ঠিক আছে, যদি বলে পশ্চিমবঙ্গে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো, তাহলে তোমরা লিখবে সুন্দরবন। ঠিক আছে, চলো, এবার আমাদের সত্য মিথ্যা করতে হবে। এসিটিএইচ, এসিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন। দেখো, ট্রপিক হরমোন মানে অগ্রপিটুইটারি থেকে নির্গত হচ্ছে এবং এর কাজ কি? না, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে ক্ষরণ ও নিয়ন্ত্রণ মানে ক্ষরণ ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে?
তাহলে এসিটিএইচ এর কম ক্ষরণে কুশিং রোগ হয় না, এসিটিএইচ এর কম ক্ষরণে না, যদি বলতো যে বেশি ক্ষরণে তাহলে কুশিং রোগ হয়, এসিটিএইচ এর বেশি ক্ষরণে কুশিং রোগ হয়, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে ফলস। আচ্ছা, নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রানভিহারে পর্ব গঠন করে, দেখো এইটা আমি আরেকটা কোশ্চেনে একটু ভুল বলে দিয়েছিলাম, তো এই জায়গাতে একটু সঠিক করে নাও। দেখো এইখানে যদি তুমি একটা নিউরনকে আঁকার চেষ্টা করো ঠিক এরকম ভাবে, একটা জাস্ট রাফ আঁকার চেষ্টা করছি ঠিক এরকম ভাবে, আর একটু রং তোমাদের চেঞ্জ করে নিচ্ছি। চলো, এবার ঠিক এই জায়গাতে মায়োলিন শীথগুলো স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে কি করেছে, যে তোমাদের রানভিহারে পর্ব গঠন করেছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমাদের রানভিহারের পর্ব, ঠিক আছে? এবার এই যে এই সবুজ রঙে এইটা হচ্ছে মায়োলিন শীথ, এটা হচ্ছে তোমাদের মায়োলিন শীথ, ঠিক আছে? তাহলে নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন করে না, মায়োলিন শীথ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রানভিহারে পর্ব গঠন করে, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ফলস, ঠিক আছে? এটা হয়ে যাবে তোমাদের ফলস, ঠিক আছে? চলো, এটা রেড লাল কালিতে লিখি কি, এই কেন হচ্ছে না কেন? প্রাণী কোষে বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, হ্যাঁ। প্রাণী কোষে হচ্ছে অ্যাস্ট্রাল, আর উদ্ভিদ কোষে হচ্ছে অ্যানাস্ট্রাল। যদি বলে যে প্রাণী কোষে কে বেমতন্তু তৈরি করে, তাহলে তোমরা বলবে যে প্রাণী কোষে সেন্ট্রোজোম করে। কে করে? সেন্ট্রোজোম। যদি বলে উদ্ভিদ কোষে কে করে, তাহলে বলবে অনুনালিকা বা মাইক্রোটিবিউলস। কে করে? অনুনালিকা বা মাইক্রোটিবিউলস, ঠিক আছে? চলো, এবার বলছে ক্যাপিটাল টি স্মল টি গ্যামিট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। দেখো হোমোজাইগোট কাকে বলে, যে যদি দুটো অ্যালিলই একই থাকে, দেখো এটাকে হোমোজাইগোট তুমি বলতে পারো, এটাকে বলতে পারো, কিন্তু যখনই ক্যাপিটাল টি স্মল টি থাকবে তখন সেটা হোমোজাইগোট হবে না, তখন সেটা হেট্রোজাইগোট হয়ে যাবে। বুঝতে পারলাম, তখন সেটা হেট্রোজাইগোট হয়ে যাবে, তাহলে এইটা তোমাদের হয়ে যাবে ফলস। এইটা হয়ে গেলে ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাবে, তো ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাচ্ছে হোমোজাইগোট, ঠিক আছে? চলো, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না, নিষ্ক্রিয় অঙ্গসমূহ কখনো অভিসারী বিবর্তনকে নির্গত করতে বা নির্দেশ করতে পারে না, ঠিক আছে? তোমাদের দুটো আছে, এক আছে যে সমসমস্ত অঙ্গ আর সমবৃত্তীয়। সমসমস্ত অঙ্গ তোমাদের অপসারী বিবর্তনকে নির্দেশ করে, আর সমবৃত্তীয় অঙ্গ তোমাদের অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে, দেখো পশ্চিমবঙ্গে মানস নাই, মানস হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে? মানস হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং আছে কোথায় এই মানস, আছে হচ্ছে আসামে, আসাম, ঠিক আছে? বুঝতে পারলাম। এবার এইখানে যেহেতু প্রথমে পশ্চিমবঙ্গের মানুষ বলে দিয়েছে, তার মানে এটা হয়ে যাবে ফলস, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। শূন্যস্থান করতে হবে, সচল সন্ধিতে কি তরল থাকে? সচল সন্ধিতে তোমাদের সাইনোভিয়াল তরল থাকে, ঠিক আছে? সচল সন্ধিতে তোমাদের সাইনোভিয়াল তরল থাকে। পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ দেখো কি আছে, পিউরিন আছে। পিউরিন মানে হচ্ছে যে অ্যাডিনিন আর গুয়ানিন। যদি বলতো পিরিমিডিন, তাহলে যদি তোমাদেরকে বলতো যে পিরিমিডিন, তাহলে বলতে তোমরা যে থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখে দিতে পারো যে অ্যাডিনিন অথবা গুয়ানিন, এই দুটো যে কোনো মধ্যে একটা লিখে দিতে পারো, শুধু এ জি লিখে চলে এসো না, অ্যাডিনিন পুরোটা লিখবে, ঠিক আছে? চলো, কালোকাসুন্দা উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ, দেখো কালোকাসুন্দর হচ্ছে স্ট্যামিনোড। কি হচ্ছে? স্ট্যামিনোড। কালোকাসুন্দর স্ট্যামিনোড, ঠিক আছে? স্ট্যামিনোড মানে হচ্ছে তোমাদের পুংকেশর, ঠিক আছে? ওইটা নিষ্ক্রিয় অঙ্গ। যদি বলতো তোমাদের নারকেল, তাহলে কি হতো? নারকেলে হতো তোমাদের যে পিস্টিলোড। কি হতো? পিস্টিলোড। পিস্টিলোড মানে হচ্ছে তোমাদের ওই গর্ভকেশরটা, ঠিক আছে? গর্ভকেশরটা ওদের নিষ্ক্রিয় অঙ্গ হয়, ঠিক আছে? চলো নেক্সট। একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। একদম সোজা জিনিস, একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়, ঠিক আছে? চলো নেক্সট। জলাশয়ে পুষ্টির বস্তুর অতিবৃদ্ধিকে কি বলা হয়? ইউট্রোফিকেশন। কি বলা হয়? ইউট্রোফিকেশন। আচ্ছা, এবার ইউট্রোফিকেশনের ফলে কি হয় বলতো? ইউট্রোফিকেশনের ফলে হয় তোমাদের অ্যালগাল ব্লুম, ঠিক আছে? অ্যালগাল ব্লুম মানে হচ্ছে জলাশয়ের মধ্যে শৈবালের অতিবৃদ্ধি, ঠিক আছে? বুঝতে পারলাম, চলো। বিজ্ঞানী ড্যাশ প্রথম হটস্পট কথাটি ব্যবহার করেন, কে করেছিল? যে নরম্যান মায়ার্স,
ঠিক আছে, শুধু মায়ার্স লিখে দিলেও তোমাদের নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, চলো নেক্সট। তোমাদের সমতা বিধান করতে হবে, মানে স্তম্ভ মিলন করতে হবে। ঠিক আছে, চলো ভালো কথা। এই স্তম্ভ মিলনের সব থেকে বেস্ট ট্রিক হচ্ছে যেগুলো তুমি জানো আগে আগে সেগুলোকে করে দাও। ঠিক আছে, দেখো বল ও সকেট অস্থিসন্ধি, বল ও সকেট অস্থিসন্ধি আমাদের হচ্ছে কোমরের অস্থিসন্ধি। ঠিক আছে, এটা হচ্ছে বল ও সকেট। আমাদের এই যে কুনুই, এটা হচ্ছে আমাদের বল ও সকেট, তাহলে এটা হয়ে যাবে 2.13। তারপর হচ্ছে তোমাদের ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে হচ্ছে তোমাদের দেখো যেখানে আমাদের মিওসিস হয়, ঠিক আছে, এইটা হয়ে যাবে 2.14। দেখো এই ইউক্রোমাটিন, এই ইউক্রোমাটিন হচ্ছে, আমি ইউক্রোমাটিনটাকে এখানে লিখছি স্টার মার্ক করে। ইউক্রোমাটিন যেখানে তোমাদের সক্রিয় জিন থাকে, কি বললাম, যেখানে সক্রিয় জিন থাকে, যেখানে মিওসিস হয়। মিওসিসের কি ঘটে বলতো, মিওসিসে কি ঘটে বলতো, মিওসিসে ঘটে তোমাদের ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোথায় ঘটে, ইউক্রোমাটিনেই ঘটে। ঠিক আছে, বুঝতে পারলাম, মানে নন সিস্টার ক্রোমাটিডে ইউক্রোমাটিন অংশ। চলো, প্রজাতির প্রকরণ সৃষ্টি, প্রজাতির প্রকরণ, আচ্ছা এখানে ইউক্রোমাটিনটা কি করবে বলতো, ইউক্রোমাটিনটা এটা করবে না তোমরা, অ্যাকচুয়ালি ইউক্রোমাটিনটা এইটা করবে, ক্রসিং ওভারটা ঘটে এটা করবে, এই অপশনটা দেখিনি বলে আমি ওটা করে দিলাম। ঠিক আছে, তো এইটা করবে ইউক্রোমাটিন, তোমরা করবে যে 2.14। ঠিক আছে, চলো, প্রজাতির প্রকরণ সৃষ্টি। প্রকরণ সৃষ্টি তোমরা কি করবে, প্রকরণ 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 সৃষ্টিটা তোমরা করবে এখানে মিওসিস। ঠিক আছে, 2.15। ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা কি করবে, কালো অমসৃণ, এটা কি করবে, কালো অমসৃণ। যদি তোমাদের এরকম দেওয়া থাকতো যে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, তাহলেও এটা কালো অমসৃণ হতো। যদি তোমাদের এরকম দেওয়া থাকতো, তাহলে এটা আমাদের কালো অমসৃণই হতো। ঠিক আছে, যদি এটা স্মল বি স্মল আর দাস হতো, তখন এটা সাদা মসৃণ হতো। ঠিক আছে, চলো, ভেনাস হৃৎপিণ্ড কোথায় যায়, মাছেদের মধ্যে দেখা যায়, রুই মাছের মধ্যে তুমি ভেনাস হৃৎপিণ্ড দেখতে পাবে। ঠিক আছে, চলো, অভয়ারণ্য। অভয়ারণ্য হচ্ছে তোমাদের কি, নীলগিরি না কুলিক, কুলিক হচ্ছে তোমাদের অভয়ারণ্য। ঠিক আছে, কুলিক হচ্ছে তোমাদের অভয়ারণ্য, নীলগিরি হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, ঠিক আছে, চলো, বোঝাতে পেরেছি। যদি এখনো অবধি বুঝতে পারছো একদম ক্লিয়ার কাট, তাহলে আশা করছি আর তোমাদের মনে করাতে হবে না, কি লিখবে, #JMC। বিশ্বদিশ শব্দটি বেছে লেখো, সেটা হচ্ছে ADH, TSH, ACTH, GTH। তাহলে এইটা হচ্ছে সব থেকে বিশ্বদিশ শব্দ। বাদ বাকিগুলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, GTH গনাডোট্রপিক হরমোন, সব হচ্ছে অগ্রপিটুইটারি। একমাত্র ADH হচ্ছে তোমাদের পশ্চাৎ পিটুইটারি। সাথে সাথে এটা একটা নিউরো হরমোন। বুঝতে পারলাম, এতগুলো জিনিস তোমাকে ডিটেলস বলে দিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়, দেন পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়। পায়রায় উড্ডয়নে সাহায্যকারী অঙ্গ ডানাতে কতগুলি রেমিজেস থাকে? দেখো, একটা থাকে রেমিজেস আর একটা থাকে রেক্ট্রিসেস। তাহলে রেমিজেস কটা থাকে বলতো, 23টা। রেমিজেস কটা থাকে, 23টা থাকে। ঠিক আছে, তোমরা আমাকে বলবে যে রেক্ট্রিসেস কটা থাকে। রেক্ট্রিসেস, রেক্ট্রিসেস সংখ্যা তোমরা আমাকে কমেন্ট করবে, কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট। পাথরকুচি, পত্রজ মুকুল, কচুরিপানা হচ্ছে খর্ব ধাবক। ঠিক আছে, বোঝাতে পারলাম, এগুলো তো বাচ্চাদের কোয়েশ্চেন, আশা করছি সবই জানো। দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনিতে উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর যে সকল প্রকার সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে। দেখো, এইটার সব থেকে বেস্ট যে অপশন, যে ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর এর গুণ করবে। দেখো, এটা একটা গ্যামিট হয়ে গেল। দেন এই ক্যাপিটাল ওয়াইটার সাথে আবার এর গুণ করবে একবার, দেখো এইখানে আর একটা গ্যামিট তুমি পেয়ে গেলে। আবার এই স্মল ওয়াইটাকে ধরবে, এটার সাথে এর গুণ করবে, কি হচ্ছে, স্মল ওয়াই ক্যাপিটাল আর। আবার এই স্মল ওয়াইটার সাথে তুমি এই স্মল আরটার গুণ করবে। দেখো অ্যান্সার তোমাদের বেরিয়ে গেল, 4 ধরনের গ্যামিট, 4 ধরনের গ্যামিট আমি তৈরি করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট। অটোজম বাহিত একটি বংশগত রোগের নাম লেখো, খুবই সোজা জিনিস, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। অটোজম বাহিত আমাদের একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, এবং এই থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন রোগ। কি হচ্ছে, এক ধরনের প্রচ্ছন্ন রোগ। ঠিক আছে, চলো, পায়রায় উড্ডয়নে বায়ুথলির একটি ভূমিকা লেখো। এ কি করে, দেহকে হালকা করে, দেহকে হালকা করে। ঠিক আছে, তার সাথে সাথে কি করে, যে ভর কেন্দ্র রূপে কাজ করে, ভার কেন্দ্র রূপে কাজ করে। ঠিক আছে, দ্বি শ্বসনে সাহায্য করে, এটা সবই হবে। চলো নেক্সট। যে বলেছে 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। দেখো, প্রবাল, নিকোবর আইল্যান্ড, র্যাফলেসিয়া, সুন্দারল্যান্ড হটস্পট। ঠিক আছে, এটা সব কার অন্তর্গত, সুন্দারল্যান্ড হটস্পটে। র্যাফলেসিয়া হচ্ছে সেখানকার একটা প্রধান প্রজাতি বলতে পারো। ঠিক আছে, আর নিকোবর আইল্যান্ড এই সুন্দারল্যান্ড হটস্পটে অন্তর্গত আসছে। প্রবাল দ্বীপ মানে হচ্ছে কোরালস। ঠিক আছে, কোরালসও কোথায় পাওয়া যায়, সুন্দারল্যান্ড হটস্পটেই পাওয়া যায়।
প্যানের সম্পূর্ণ নাম আমি বারবার বলেছি যে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। চলো, তাহলে এইখানে তোমাদের আজকে দা এন্ড, ছোট হাতের বড় হাতের কি করছি আমি, দা এন্ড ভালো করে লেখাই হচ্ছে না, চলো ভালো করে লিখবো, আর ভালো করে লিখবো, দেখো আজকে দা এন্ড, এই ভিডিওটা দা এন্ড। আরো আসছে তোমাদের নতুন ভিডিও, ঠিক আছে? চলো, তাহলে তোমরা যারা এখনো অবধি ক্লাস করছো তাদেরকে থ্যাংক ইউ, তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। এটা স্মাইলি করে দিলাম। ঠিক আছে, চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য এই ভিডিওগুলো রিভিশন করে নাও। যদি এই সলিউশন পিডিএফ তোমাদের দরকার হয় তাহলে তোমরা সেটাও আমাকে জানাবে, তো আমি সেটা সলিউশন পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে কোনো সমস্যা নেই। আর তোমরা কি করবে, এই যে বললাম তোমাদেরকে যে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এই যে ক্যারিয়ার দিশারি বা CDA 9-10 যে রয়েছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এইখানেই সমস্ত ভিডিওগুলো দেবে, বায়োলজি জীবন বিজ্ঞানের সাজেশন আসছে, কিভাবে পড়তে হবে, যে লাস্ট 1 মাসে যে স্ট্র্যাটেজি, যে রোড ম্যাপ, মাইন্ড ম্যাপ, এটাও তোমাদের ভিডিও আসছে। জাস্ট মিস করবে না ভিডিওতে। যারা তোমরা আমাকে ফলো করো, তোমাদের জ্যোতি স্যারকে ফলো করো, তারা জাস্ট জীবন বিজ্ঞানে যে কতটা নাম্বার তুলবে তোমার চিন্তার বাইরে। আমি যে সাজেশনগুলো দিয়ে দেবো সেগুলো জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেবে, দেখবে তোমাদের অনেকটা কাজ আসান হয়ে গেছে। চলো, আজকের জন্য এইটুকুই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন টপিক নিয়ে, নতুন আমাদের টেক্সট বুক বা সাজেশন নিয়ে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।